একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট অন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের কিন্তু অন্যান্য দেশে যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো কিন্তু অত্যন্ত ভাবে কমে যাবে, ভিসা ডাউনগ্রেড হবেই। এখন এটাতে যেটা হবে যে ধরুন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার ভ্যালিড ভিসা নিয়ে, আমি অলরেডি দেখছিলাম এই অভিযোগটা বাড়ছে, এবার দেখবেন আরো বাড়বে। যখন অন্য কোনো দেশে যাবে তাকে কিন্তু বেশি ইমিগ্রেশন গ্রিলিং ফেস করতে হবে, হ্যারাসমেন্ট ফেস করতে হবে, এগুলো হবে এবার। আর ট্রেড অ্যান্ড কমার্স প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ যখনই মুভমেন্টটা এফেক্টেড, আমি ভারত বাংলাদেশ বলছি না, বাংলাদেশের যে পৃথিবীর সঙ্গে ট্রেড অ্যান্ড কমার্স, রাইট, কারণ বিজনেসম্যানরা মুভ করতে পারবে না। মোটামুটি ভাবে সোজা বাংলায় বলা যায় যে সিকিউরিটি হাই অ্যালার্ট পজিশনে চলে গেল। এছাড়া আপনি দেখেছেন যে আমাদের আর্মি সেনাপ্রধান তিনি বলেছেন যে টাচে আছেন এবং তিনি কিছু উদ্বেগের কথা বলেছেন। সিকিউরিটি রিস্ক প্রচন্ডভাবে বেড়ে গেছে বাংলাদেশে এবং সরকারের কাছে নিঃসন্দেহে স্পেসিফিক কোনো নানান ধরনের ইনফরমেশন আছে, যেটা আমরা শুনতে পাচ্ছিলাম কানাঘুষো। সেটা হচ্ছে ভারত একটা জিনিস পরিষ্কার করে দিল যে এই যে ইউনূস সরকার, তাকে যেতে হবে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। ভারত বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে কোন তলানিতে অবস্থান করছে আমরা সবাই জানি, কিন্তু এর মধ্যে যে বিষয়টি খুবই ইঙ্গিতপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে উদ্বেগজনক, তা হচ্ছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অবস্থান। এই যে ব্যাপারটা হয়ে দাঁড়ালো, এটাতে একটা দিক হচ্ছে যে এটাকে বলা হয় কূটনৈতিকভাবে যদি আপনি দেখেন তাহলে বেসিক্যালি যেটা হলো, আপনি মনে রাখবেন যে ভারতীয় যে সিকিউরিটি স্ট্যান্ড পয়েন্ট থাকে তার ওপর ডিপেন্ড করে যেগুলো সেনজেন দেশ আছে, পৃথিবীর যেগুলো ডেভেলপড কান্ট্রি, তারা কিন্তু তাদের যে সিকিউরিটি প্যারামিটার্স গুলো সেট করে। কেমন? কারণ আমরা তো লিঙ্কড অন্যান্য সিকিউরিটি এজেন্সির সঙ্গে। তো ফলে একটা যেটা হবে, আপনি অলরেডি জানেন যে আমেরিকা চাইছে না যে বাংলাদেশি ট্যুরিস্ট যাক, তা না হলে কেউ $15,000 ভিসা বন্ড চায় না। কেমন? তো আর অন্যান্য বহু দেশে ভিসা ডাউনগ্রেড হয়েছে। এখন যেটা হবে এটার মাধ্যমে একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট অন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের কিন্তু অন্যান্য দেশে যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো কিন্তু অত্যন্ত ভাবে কমে যাবে, ভিসা ডাউনগ্রেড হবেই, অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক। অফিসিয়াল ভিসা ভারতের এই নির্দেশনার মাধ্যমে অবশ্যই অবশ্যই, কারণ আপনি জানেন যে একটা ভারতীয় ভিসা থাকলে সেনজেন ভিসা পাওয়া সহজ হতো অতীতে, যখন খুব সুসম্পর্ক ছিল। কেমন? তো এরা আমরা সবাই পৃথিবীতে কানেক্টেড। এখন এটাতে যেটা হবে যে ধরুন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার ভ্যালিড ভিসা নিয়ে, আমি অলরেডি দেখছিলাম এই অভিযোগটা বাড়ছে, এবার দেখবেন আরো বাড়বে। যখন অন্য কোনো দেশে যাবে তাকে কিনছেন, এর মাঝে বাংলাদেশে ঘটনা ঘটেছে, সেটা বাংলাদেশের মিডিয়া সেভাবে প্রচার করেনি। যেমন কেরানীগঞ্জে যে মাদ্রাসাটা উড়ে গেল, কেমন? এবং আপনাদের একজন সিকিউরিটি অ্যানালিস্ট তিনি কিন্তু বলেছেন যে এই 1.5 বছরে যে সংগঠনগুলো তারা গুছিয়ে নেবার ক্ষমতা পেয়েছে এবং তা সময় পেয়েছে, এবং তো উনি বলেছেন যে আমরা হয়তো কোনো খারাপ খবর পেতে পারি। তো প্রাথমিকভাবে হলো এটা। এবার এর সঙ্গে যোগ হচ্ছে যে সরকার এই গোটা বিষয়টাকে ধামা চাপা দিতে চাইছে, অগ্রাহ্য করছে এবং ভারতের সঙ্গে সে কাজ করতে প্রস্তুত নয়। তৃতীয়ত, যে সরকারে আছে, একটা ইলেকশন হচ্ছে ঠিকই, কিন্তু এই ইউনূস সরকারের শুরুর থেকে তারা যে ক্ষমতা ছাড়তে চায় কখনো এরকম কোনো ইন্ডিকেশন নেই। এবং এই মুহূর্তেও এই সরকারের নানান নির্দেশনা দেখলে বোঝা যাবে যে তারা ক্ষমতা ছাড়তে চায় না এবং গণভোটের মাধ্যমে তারা একটা বড় রকমের সমস্যা তৈরি করতে গেছে বাংলাদেশে, যেটা ঘিরে বাংলাদেশ আরো ভুগবে আগামীতে। এবং সরকার সরাসরি সেই গণভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। তো এই তিনটে জিনিসকে আমরা যদি মেলাই তাহলে পরে পরিষ্কারভাবেই বাংলাদেশ একটা খুব অনেক রকমের সিকিউরিটি রিস্ক, স্পেসিফিক সিকিউরিটি রিস্ক তৈরি হয়েছে বাংলাদেশ ঘিরে। এখন এর বাইরে কি ঘটতে পারে কি ঘটতে পারে না, সিকিউরিটি মেজার্স কি হতে পারে, সেটা আমি জানি না, আমার মনে হয় না কেউ জানে, কারণ সেই কাজগুলো যখন হয় তখন আমাদের কাউকে জানিয়ে করা হয় না। তো সেটা বাদ দিলে পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সিকিউরিটি রিস্ক প্রচন্ডভাবে বেড়ে গেছে বাংলাদেশে এবং সরকারের কাছে নিঃসন্দেহে স্পেসিফিক কোনো নানান ধরনের ইনফরমেশন আছে, যেটা আমরা শুনতে পাচ্ছিলাম কানাঘুষো, যে ভারত সরকারের কাছে তার কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে। 2004 সালে অটল বিহারী সরকার যাবার আগে, আপনার মনে থাকতে পারে অটল বিহারী সরকার ভাবেননি যে হেরে যাবেন। কেমন? তো অটল বিহারী সরকার সে সময় খালেদা জিয়া সরকারকে, আমার শোনা, একটা দেন, অ্যালার্ট দেন, বলেন যে যদি এই ক্যাম্পগুলো না সরে তাহলে আমরা স্ট্রাইক করব, সার্জিক্যাল স্ট্রাইক করব। তখন যে ভাষাতেই বলা হোক, এটা মূল এটাই, সার্জিক্যাল স্ট্রাইক। এখন আমি এভাবে বলতে চাই যে বাংলাদেশ যদি তার এলাকার থেকে টেররিস্ট অ্যাক্টিভিটি বন্ধ না করে, টেররিস্ট অ্যাক্টিভিটি যে বাড়ছে বেড়েছে, তারা যে রিকনসলিডেট করার সুযোগ পেয়েছে, এটা আমি বলছি না, বাংলাদেশের যারা বিশেষজ্ঞ সেও বলছে। এই পরিস্থিতিতে
যদি না হয়, যদি এরকমই চলতে থাকে এবং সরকার, আমি নানান ধরনের পড়ছি সরকারের উপদেষ্টাদের কাছ থেকে, এই যিনি হোম মিনিস্টার, কেমন তিনি বলছেন ও সমস্ত ফ্যাসিস্টদের বানানো কথা ইত্যাদি ইত্যাদি। খুব ডেঞ্জারাস সিচুয়েশন যখন একটা সরকার মানতে চায় না। আপনি জানেন খালেদা জিয়া সরকার অনেকটা মানতে চায়নি, বা এরকম ভাষায় নয়, কিন্তু কিন্তু তারা অনেকখানি মানতে চায়নি বলে শেষমেশ গিয়ে তারা, এখন আপনি ধরুন আজকে ওআইসির ভেতর যদি বাংলাদেশের ইতিহাস দেখি, সবার শুরুতে ওআইসির সঙ্গে বাংলাদেশ অ্যালাইনমেন্ট করে, সেটা মুজিবুর রহমানের সময়, কেমন যদি ওআইসির বাইরে কেউ থাকতো তাহলে আমি বুঝতাম, কিন্তু ওআইসির ভেতর তো সবাই গেছে। এবার তারা একজোট হতে পারে না, এটা তাদের রাজনৈতিক ব্যর্থতা। তার কারণ তারা নিজে, তারা এক একজন এক এক দিকে ঝোলা পাতলে তো যা হবে, আপনি দেখছেন তো যে আজকে শিয়া সুন্নি ভাগ এগুলো আছে। কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না আজকে যখন টার্কি বা পাকিস্তান বাংলাদেশে, তাদের কি উৎসাহ? একটাই ধর্ম, কেমন, বা ধর্মীয় প্রভাব, তার থেকেই তাদের এত উৎসাহ। বাংলাদেশ যখন সৌদি আরবিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, বাংলাদেশকে এমন কোনো পরিস্থিতিতে আসতে পারে যেখানে বাংলাদেশের যখন শুরু, মানে ধরুন পাকিস্তান, যদি টু নেশন থিওরিতে আমি পাকিস্তানে যাই, তাহলে তাকে সেখানে কি বলা হয়েছে যে আমরা ওখান থেকে আমাদের শুরু। তো সুতরাং এই প্রভাবটা আপনি কখনো এড়িয়ে যেতে পারছেন না। তারা কি করতে পারছে বা করছে না, যে দেখুন বাংলাদেশে, আমার দেশেও মুসলমানের ওপর অত্যাচার হয়। 140 কোটির দেশে 14টা ঘটনা ঘটে না, এমন কথা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো। সম্ভব না বলা, আপনিও পারবেন না, আমিও পারবো। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে, আপনি কি লেটেস্ট 19 বা 20 তারিখে বেরোনো বণিক বার্তায় আমি পড়েছি, আপনি সরকারি তথ্যটা কি পড়েছেন? 645টা ইনসিডেন্ট অফ এট্রোসিটি অন মাইনরিটিস, কেমন, তার ভেতর 10%কে কমিউনাল বলা হয়েছে। কমিউনাল কি কি নেই বলি, একটু ভালো করে শুনুন। আমি বলেছি, এবং এখানে কিছু না, জমি বিবাদ নেই, জমি বিবাদ নেই, ধর্ষণ নেই। আমি এবং আপনি, আমরা দুজনে জানি এই দুটো খুব বড় অস্ত্র মাইনরিটির বিরুদ্ধে। এবং আমরা জানি প্রফেসর আবুল বরকত তিনি রিসার্চ করেছিলেন একটা, আপনার তার রিসার্চ নিয়ে বক্তব্য থাকতে পারে, কিন্তু তার বেসিক কন্টেন্টে আমার কোনো দ্বিমত নেই। এখন সরকার যেখানে অগ্রাহ্য করে, সরকার যখন মানে না, তখনই এই পরিস্থিতিগুলো হয়। এতদিন তো হয়নি, আপনি যেটা বলছেন ঠিক, বাংলাদেশে তো এর আগেও হয়েছে ঘটনা, এবং কয়েকজন কুখ্যাত ছিল। আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে, যেহেতু বলছিলাম যে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে 22 তারিখ থেকে 22 জানুয়ারি, তার আগে আগে এই সিদ্ধান্ত, এর সঙ্গে নির্বাচনে কোনো সংশ্লিষ্টতা আছে বলে মনে হয় আপনার? অবশ্যই, অবশ্যই। গোটা জিনিসটাই গোলমেলে, গোটা জিনিসটাই গোলমেলে। একটা ইন্টারিম সরকার বলছে, আপনি আপনি বলেছেন ইন্টারিম গভর্নমেন্ট, কেমন, ইন্টারিম গভর্নমেন্ট মানে কি? তারা একটা অরাজনৈতিক সরকার। তারা, আজকে আপনার ইলেকশন শুরু হতে আর ঠিক 3 সপ্তাহ বাকি ইলেকশন থেকে, সেখানে একটা ইন্টারিম সরকার কি করছে? তারা সেখানে গিয়ে, আমি এর নিয়ে প্রশ্ন করছি না, এর আইন ফাইন ইত্যাদি প্রশ্ন করছি না, কিন্তু একটা মরালিটির জায়গাও থাকে, একটা বেসিক মরালিটি। তারা গিয়ে ওই হাসিনার খাটের ছবি দেখাচ্ছে, ভিডিও পোস্ট করছে, কেমন, তারা একটা রাজনৈতিক অবস্থান নিচ্ছে। এই রাজনৈতিক অবস্থানটাই গোলমেলে, কারণ এই রাজনৈতিক অবস্থানের সঙ্গেই আপনি জানেন যে স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতার পক্ষ, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, যেটা হওয়ার কথা ছিল না, কেমন। নিশ্চয়ই আপনি মানবেন যে ভারত হোক, আমেরিকা হোক, আর যেই হোক, কেউ গিয়ে 2024-কে 71 সঙ্গে তুলনা করতে বলে আসেন, এটা তো আমরা বলি না। তো তাহলে এই যে পরিস্থিতিটা কে করেছে, এবং গত 1.5 বছরে যেভাবে চলেছে, এটা তো একটা দুধের বাচ্চা ছাড়াও, কেউ একজন গান বেঁধেছেন, আমি সেই মধ্যে যাচ্ছি না। তো এখন দুধের বাচ্চা ছাড়া আর যে কেউ জানে যে কোন পক্ষকে শক্তিশালী করা হয়েছে, কোন পক্ষকে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। তো তাহলে এই এতগুলো পক্ষ যখন, এরা যখন বেরিয়ে পড়েছে, আপনি যখন তাদেরকে বাজারে ছেড়ে দিয়েছেন, তো তার মাধ্যমে আপনি নিশ্চয়ই এই পরিস্থিতিটাকে নিশ্চয়ই আপনি অতীতের কোনো সময়ের পরিস্থিতির সঙ্গে তুলনা করবেন না। আপনি মনে রাখতে হবে, খালেদা জিয়া সরকারের সময় আইন শৃঙ্খলা বা এই সমস্ত অ্যাক্টিভিটি নিয়ে প্রশ্ন ঠিকই উঠেছিল, কিন্তু সেটা কখনো যেটা সাংবিধানিক বিধানের বাইরে যায়নি। আপাতত সবকিছু সাংবিধানিক বিধানের বাইরে চলে গেছে, এমনকি আপনি সংবিধান ধরে টান মেরেছেন। আপনি যে গণভোট করতে চাইছেন, তার মাঝখান থেকে আপনি একটা মারাত্মক সামাজিক ইনস্টেবিলিটিকে টেনে আনতে চাইছেন। এই সবগুলো মিলিয়ে আমি নিশ্চয়ই, আমার জেনারেল সিকিউরিটি পারসেপশন বা থ্রেট নিঃসন্দেহে বেড়ে গেছে। আপনি বলছেন যে, আমার প্রশ্ন ছিল যে নির্বাচনের সঙ্গে কোনো সংশ্লিষ্ট আছে কিনা, এবং আপনি ব্যাখ্যা দিয়ে সেটি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। যদি এবার সরাসরি প্রশ্ন করা হয় যে, আমরা দেখেছি বিএনপির প্রতি এক ধরনের সমর্থন ভারতের আছে, সেটি নানানভাবে প্রকাশ পেয়েছে, কিন্তু
আহ, সেই জায়গা থেকে নতুন করে কোনো ভাবনা কি আবার ভারত ভাবতে শুরু করেছে আওয়ামী লীগ নিয়ে, অথবা আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন যে এই সরকারের উপর কোনো ধরনের আস্থা রাখতে পারছে না, কিংবা গণভোট বা অন্যান্য ইস্যুতে সরকারের নানান ধরনের যে মনোভাব প্রকাশ পাচ্ছে, এই সবকিছু মিলিয়ে কি নতুন কোনো ভাবনা ভারতের মধ্যে আসছে আচ্ছা, এবং সেই জায়গা থেকে এই স্টেপটি নেওয়া? নতুন ভাবনা বলতে একটাই, সেটা হচ্ছে ভারত একটা জিনিস পরিষ্কার করে দিল যে এই যে ইউনূস সরকার, তাকে যেতে হবে। সে থাকলে পরে বিরোধিতা চরমে উঠবে। দুই, বাকিটা নতুন কোনো ভাবনা নয়। আপনি আমাকে বোধহয় জিজ্ঞাসা করেছিলেন আগের বার যে তাহলে কি ভারত আওয়ামী লীগের হাত ছেড়ে দিল? আমার ঠিক উত্তর পরিষ্কার ছিল যে এই প্রশ্নটাই ওঠে না। জি। আরেকটা সঙ্গে বিএনপি সম্পর্কে আমি আপনাকে আরেকটা কোনো পডকাস্টে বলেছিলাম যে বিএনপির সঙ্গে কিন্তু ভারত কাজ করতে চেয়েছিল। খালেদা জিয়াকে অত্যন্ত সম্মান দিয়ে এনে তার সঙ্গে করে, প্রণব মুখার্জি গিয়ে, তারা কিন্তু ভারত তার সঙ্গে থাকতে চেয়েছিল। পলিটিক্যাল, দেখুন, আপনি ভারতকে দোষ দিতে পারেন, নিশ্চয়ই তাকে দোষ দেওয়ার মতো জায়গা আছে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে বাস্তব তাকে ভারতকেও বাস্তব জায়গা দিতে হবে। আজকে বিএনপি সরকারকে কেন ভারত সমর্থন করবেন? না করার তো কোনো কারণ নেই, কোনো কারণ নেই। বিএনপি সরকারের সঙ্গে আমার কি শত্রুতা আছে? বিএনপি সরকার যদি তার রাস্তায় চলে, সে যদি শুধু শুধু আমার সঙ্গে কোনো শত্রুতা তৈরি করতে না যায়, সকাল বিকেল নর্থ ইস্ট খেয়ে দেবো না বলে, বাংলাদেশকে ডোবানোর জন্য কয়েকজন দায়ী, তার মধ্যে একজনের নাম বোধহয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এই বড় আসিফ, ছোট আসিফ ইত্যাদি। ফেসবুক করে করে একটা দেশের ছোট সত্যানাশ করে দিতে পারে, আমি কখনো দেখিনি। কেমন? তো এবারও তাই ঘটেছে, ফেসবুক সবার আগে, ফেসবুক। তো সুতরাং বদলায়নি। আওয়ামী লীগ সম্পর্কে এই মুহূর্তে বিএনপি অল্টারনেট ওখানে, তাই বিএনপিকে সাপোর্ট। আওয়ামী লীগ সম্পর্কে আমি আগেও বলেছি, আওয়ামী লীগের হাত ছাড়ার প্রশ্নই নেই। এবং আওয়ামী লীগ, আপনি যদি গত কয়েকদিনের ঘটনাগুলোকে যদি মানে কানেক্ট দ্য ডটস, তাহলে আপনি পরিষ্কার দেখতে পাবেন কয়েকটা জিনিস ঘটলো। এক, ভারতে ঠিক স্বনামে নয় কিন্তু পরিষ্কার আওয়ামী লীগ, তারা তাদের কথা বললো প্রেস কনফারেন্স করে, সুতরাং তারা স্পেস পেল পলিটিক্যাল অ্যাক্টিভিটির একটা। দ্বিতীয়ত, যে জয়ের যে ইন্টারভিউটা আল জাজিরায়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আওয়ামী লীগ ইজ ব্যাক অন দ্য পাথ টু রিক্লেম দেয়ার গ্রাউন্ড। এবার একটা কথা বলে আমি শেষ করব। এই সরকার যখন এসেছিল তখন ডাস্টবিন ডাস্টবিন এ আওয়ামী লীগ লাগিয়ে ওই মঙ্গল শোভাযাত্রার নাম আনন্দ করে তাতে হাসিনাকে রাক্ষসী বানিয়ে, যাওয়ার আগেও হাসিনার খাট, হাসিনার বিছানা, হাসিনার অমুক, টয়লেটটা খালি দেখায়নি তো, ইত্যাদি দেখিয়ে এই